where the mind is without fear and the head is held high, where knowledge is free. ছাত্ররা আশা করি তোমরা ভালো আছো সবাই। আমাদের মালদা জেলা প্রশাসন এবং ডিআই অফিসের উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো সেটা কয়েকদিন ধরেই চলছে। তো আজকে সেটা হবে সেটা হচ্ছে ক্লাস 10-এর বিষয় হচ্ছে স্নায়ুতন্ত্র। আমি অর্জুন কুমার দাস, মহিষমাটি ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের লাইফ সায়েন্সের টিচার। আজকে আমরা পড়ব স্নায়ুতন্ত্র ক্লাস 10-এর। তো আমরা জানি যে জীব, উদ্ভিদ প্রাণী উভয়ই বাইরের থেকে যখন কোনো পরিবর্তন যখন হয় তখন সেটা আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? সাহায্য কে করছে বুঝতে, আমাদের শরীরে কোন অর্গান বুঝতে সাহায্য করছে, সেই জিনিসগুলো দেখব। প্রথমে বলি যে এককোষী জীব যারা রয়েছে ওদের ক্ষেত্রে কী হয়, একটা কোষই, যেমন অ্যামিবার কথা যদি বলি আমরা বা প্যারামেশিয়ামের কথা যদি বলি আমরা, তাহলে একটা কোষ কী করে? সম্পূর্ণ কাজই করে। সম্পূর্ণ কাজ মানে চলন গমন থেকে শুরু করে খাদ্য গ্রহণ, তারপরে রেসপিরেশন, তারপরে হচ্ছে রিপ্রোডাকশান একটা কোষই করে ইউনিসেলুলারের ক্ষেত্রে। কিন্তু বহুকোষী যারা রয়েছে, মাল্টিসেলুলার যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কি হয় যে বিভিন্ন কোষের মধ্যে যে একটা সংযোগ স্থাপন করা, সেই সংযোগ স্থাপন করাটা অত্যন্ত জরুরি। কেন জরুরি? কারণ বিভিন্ন অর্গানের মধ্যে যে অনেকগুলো কোষ রয়েছে, সেই কোষগুলো কোথায় কি কাজ করছে সেটা যদি নিজেদের মধ্যে যদি একটা সংযোগ স্থাপন করতে যদি না পারে, তাহলে শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব হবে না। ফলে বিভিন্ন অর্গানে কি কাজ হচ্ছে সেই কাজগুলো কিন্তু একটা অর্গান আর একটা অর্গান কিন্তু বুঝতে পারবে না। সেই কারণেই মাল্টিসেলুলার যারা রয়েছে, বহুকোষী জীব যারা রয়েছে, সেই মাল্টিসেলুলার জীবেদের মধ্যে বিভিন্ন কোষের মধ্যে বিভিন্ন অর্গানের মধ্যে সমন্বয় সাধন করার জন্য, সংযোগ স্থাপন করার জন্য দুই রকমের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, দুই রকমের ব্যবস্থা রয়েছে। কি কি দুই রকমের ব্যবস্থা রয়েছে? একটাকে বলা হয় নিউরাল কন্ট্রোল বলা হয়, মানে একটা হচ্ছে স্নায়ুর ব্যবস্থা, আরেকটা যেটা রয়েছে রাসায়নিক ব্যবস্থা। ঠিক আছে, রাসায়নিক ব্যবস্থা। আমি সরি ফর হ্যান্ডরাইটিং। তো রাসায়নিক ব্যবস্থা, একটা হচ্ছে নিউরাল কন্ট্রোল বলা হয়, একটা কেমিক্যাল কন্ট্রোল বলা হয়। এটা কি করে? বিভিন্ন অর্গানের মধ্যে নিয়ন্ত্রণ বজায় রাখে এবং বিভিন্ন অর্গানের সাথে এক অর্গান আর এক অর্গানের সাথে সমন্বয় সাধন করে, যাকে বলা হয় কোঅর্ডিনেশন। তার মানে কি দাঁড়ালো? কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, দুটো জিনিস দাঁড়ালো। ঠিক আছে, তো সেই কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন যেটা বলছি আমরা, ঠিক আছে, নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন জীবদেহের মধ্যে দুটোভাবে হয়ে থাকে। একটা হচ্ছে স্নায়ুর মাধ্যমে হয়ে থাকে, আর একটা হচ্ছে রাসায়নিক কেমিক্যালি হয়ে থাকে। তো এই রাসায়নিক ব্যবস্থা যেটা হয়ে থাকে, রাসায়নিকভাবে যেটা হয়ে থাকে, সেটা যে করে সেটা হচ্ছে হরমোন। ঠিক আছে, কে করে? হরমোন করে। হ্যাঁ, আর স্নায়ু যেটা হচ্ছে সেটা হচ্ছে ভৌত সমন্বয় সাধন করে। ঠিক আছে, ভৌত সমন্বয় সাধন করে স্নায়ু। তো হরমোন যেটা রয়েছে সেটা আলাদা একটা চ্যাপ্টার রয়েছে ক্লাস 10-এ, সেটা তোমরা জানো। ঠিক আছে, তো আজকে বিষয় হরমোন না স্নায়ু, সেই জন্য আমি যেটা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের মধ্যে স্নায়ুতন্ত্র যেটা পার্টিসিপেট করে থাকে, সেই স্নায়ুতন্ত্র সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো প্রথমে দেখবো আমরা যে স্নায়ুতন্ত্রটা কী, স্নায়ুটা কী জিনিস, স্নায়ুতন্ত্রটা কী জিনিস সেটা আমরা দেখে নেব একটুখানি। স্নায়ুতন্ত্রটা কি সেটা আমরা দেখে নেব। তো স্নায়ুতন্ত্রটা কী জিনিস রয়েছে? যেমন ধরো যে যদি কোনো গরম বস্তুতে যদি হাত পড়ে, আমাদের কি করি? হাত থেকে সাথে সাথে আমরা তুলে নিই, তাই না? মশা যদি কামড়ায় সেটাও আমরা বুঝতে পারি যে মশা কামড়াচ্ছে, বা
বাইরে থেকে যদি চোখের মধ্যে যদি ঝাঁঝালো আলো যদি পড়ে সেটাও আমরা বুঝতে পারি। তাহলে এই যে বিভিন্ন জিনিসগুলো বুঝতে পারা, যার সাহায্যে আমরা বুঝতে পারি সেটা কিন্তু নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। যার সাহায্যে আমরা বুঝতে পারি সেটা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এবারে যে জিনিসগুলো, যে উপাদানগুলো বা যে জিনিসগুলো আমাদেরকে এই যে পরিবর্তনটা যেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে, বাইরের পরিবেশে যে কোনো রকমের যে পরিবর্তন, সেই পরিবর্তন যে হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি এবং বোঝার পর কী করি আমরা, সেটাই সাড়া দিই আমরা। সাড়া দেওয়া মানে কি, কোনো গরম বস্তুতে হাত পড়লো, এই যে হাতটা তুলে নিলাম আমরা, এই যে এটা বলা হয় সাড়া দেওয়া। অর্থাৎ কোনো উদ্দীপকের প্রভাবে জীবদেহের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় বলতে পারি, তাকে বলা হয় সাড়া দেওয়া। ঠিক আছে, আর এই সাড়া দেওয়ার যে ক্ষমতাটাকে তাকে বলা হয় সংবেদনশীলতা। ঠিক আছে, তাহলে যার প্রভাবে আমি সাড়া দিচ্ছি, মানে যে কারণে সাড়া দিচ্ছি আমি, সেই কারণটাকে কিন্তু উদ্দীপক বলা হয়। ঠিক আছে, যেমন গরম বস্তুতে হাত পড়লে হাত থেকে তুলে ফেলছি আমি, তাহলে সেই গরম জিনিসটা সেটা কিন্তু এখানে উদ্দীপক হলো, তো যেটাকে স্টিমুলাস বলা হয়। তো এই উদ্দীপক কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, মানে রাসায়নিক উদ্দীপক হতে পারে, ইলেকট্রিক্যাল উদ্দীপক হতে পারে, মেকানিক্যাল উদ্দীপক হতে পারে, বিভিন্ন রকমের উদ্দীপক কিন্তু হতে পারে। তাহলে উদ্দীপক জিনিসটা কি হলো, যে কারণে আমার বা জীবদেহের মধ্যে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে সেই কারণটাকে কিন্তু এখানে উদ্দীপক বলছি আমরা। অর্থাৎ পরিবেশের মধ্যে এমন কোনো পরিবর্তন, যে পরিবর্তনের ফলে আমাদের কি করছি, সেই পরিবর্তনের সাথে আমরা নিজেকে মানিয়ে নিতে পারছি তৎক্ষণাৎ। ঠিক আছে, তো সেই পরিবর্তনটাই বলবো আমি কি, উদ্দীপক। ঠিক আছে, এবং আমরা যে মানিয়ে নিতে পারছি প্রতিক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে সাড়া দেওয়া। ঠিক আছে, আর সাড়া দেওয়ার ক্ষমতাটাকে বলা হয় উদ্দীপনা। ঠিক আছে, তো এই যেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি, যেটাকে স্নায়ুতন্ত্র বলছি আমরা, সেই স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদানগুলো কি কি রয়েছে সেটা আগে আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে নার্ভাস সিস্টেম যেটা রয়েছে, সেই নার্ভাস সিস্টেমের উপাদানগুলো কী কী, অর্থাৎ নার্ভাস সিস্টেম কী কী জিনিস দিয়ে তৈরি। তাহলে নার্ভাস সিস্টেমের যে দুটো উপাদান রয়েছে, সেই দুটো উপাদানের মধ্যে প্রধান সেটা হচ্ছে কি, নিউরন, আর 2 নম্বর সেটা হচ্ছে ধারক কোষ বলা হয়। ধারক কোষ বা এটাকে সাপোর্টিং সেল বলা হয়। ধারক কোষ বা সাপোর্টিং সেল বলা হয়। ঠিক আছে, এই ধারক কোষ বা সাপোর্টিং সেল এটা আবার বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, যেমন একটা হচ্ছে বলা হয় নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া। 2 নম্বর হচ্ছে সোয়ান কোষ, আর 3 নম্বর হচ্ছে স্যাটেলাইট সেল বলা হয়। স্যাটেলাইট সেল বা স্যাটেলাইট কোষ। ঠিক আছে, কি বললাম তাহলে, নিউরন, আর রয়েছে ধারক কোষ। আরেকটা কথা বলি, এখানে নার্ভাস সিস্টেমের মধ্যে মাত্র 10% থাকে কিন্তু নিউরন। ঠিক আছে, আর ধারক কোষ বা সাপোর্টিং সেল যেটা রয়েছে সেটা হচ্ছে 90% থাকে। ঠিক আছে, সেই ধারক কোষের মধ্যে কি হলো, নিউরোগ্লিয়া, তারপর হচ্ছে সোয়ান কোষ, আর একটা হচ্ছে স্যাটেলাইট কোষ। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই নিউরোগ্লিয়াটা কিন্তু আমাদের যে নার্ভাস সিস্টেমের যে ভাগগুলো রয়েছে, সেই ভাগের মধ্যে দেখবো আমরা একটু পরে, যে তবু একটু আইডিয়াতে বলি দিই একটুখানি, তাহলে বুঝতে সুবিধা হবে। নার্ভাস সিস্টেমের দুটো পার্ট রয়েছে মেনলি। ঠিক আছে, মানে যেটা রয়েছে নার্ভাস সিস্টেমের, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস বলা হয়, আর এটা হচ্ছে পিএনএস, মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনটা জাস্ট একটু বলে দিই, তারপরে ওখানে আবার ফিরছে। হ্যাঁ, তাহলে ওটা বুঝতে সুবিধা হবে। এটা যদি আমাদের মস্তিষ্ক হয়ে থাকে, এটা যদি সুষুম্না কাণ্ড যদি হয়ে থাকে, ঠিক আছে, তো মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যে স্নায়ুতন্ত্রের যে পার্ট রয়েছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর আমাদের
আমাদের এবার এই মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ুগুলো বেরিয়েছে, যেমন আমাকে মনে করো, ধরো বা প্রত্যেকে নিজেরা ধরো যে আমাদের ব্রেন যেটা রয়েছে, ব্রেন মাথার খুলির মধ্যে ব্রেন রয়েছে, আর যেটা আমাদের স্পাইনাল কর্ড মানে যেটাকে সুষুম্না কাণ্ড বলছি আমরা, সেটা কোথায় রয়েছে? আমাদের ব্যাকবোনের ভিতরে ঢুকে রয়েছে, মানে মেরুদণ্ডের ভিতরে রয়েছে। তাহলে এই দুটো অংশ, এই যে মস্তিষ্ক আর যে সুষুম্না কাণ্ড যেটা বলছি আমি, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে। আর এই সুষুম্নাকাণ্ড আর ব্রেন থেকে যে স্নায়ুগুলো বেরিয়েছে তাকে বলা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, মানে পেরিফেরাল, যেমন হাতে এসছে, পায়ে এসছে, ঠিক আছে, সারা শরীরে গেছে, ব্যাকবোন থেকে সারা শরীরে এসছে, হ্যাঁ, পায়ে গেছে, সেটা বলছি আমি কি? পেরিফেরাল, মানে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বোঝা গেল? এবার এই জায়গায় ফিরে আসছি। এই যে বললাম ধারক কোষ যেটা বলছি, 90% ধারক কোষ যেটা থাকে, সাপোর্টিং সেল, তার মধ্যে নিউরোগ্লিয়া যেটা রয়েছে, নিউরোগ্লিয়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপাদান। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু নিউরোগ্লিয়া থাকে। অর্থাৎ আমি যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুটো পার্ট বলছি আমি, কী বললাম? ব্রেন বললাম, মানে মস্তিষ্ক বললাম, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড বললাম, ঠিক আছে, স্পাইনাল কর্ড, যেটাকে বলছি আমরা সুষুম্না কাণ্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। সেই স্পাইনাল কর্ড এবং সুষুম্না কাণ্ডের মধ্যে যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে নিউরোগ্লিয়া আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, মানে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ, সিএনএস এর পুরো নাম কি, পিএনএস এর পুরো নাম কি, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে নিউরন তো রয়েছে, প্লাস ধারক কোষ হিসাবে সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে সোয়ান কোষ আর স্যাটেলাইট কোষ রয়েছে। বোঝা গেল কথাটাকে? বেশ, তাহলে এবার আমরা দেখব এখানে নিউরনের গঠনটা আগে দেখে নিই। নিউরন দেখতে কেমন হয়, কি কি অংশ নিয়ে গঠিত, নিউরন কত রকমের হয়, কাজ অনুসারে নিউরনের ভাগ রয়েছে, গঠন অনুসারে নিউরনের ভাগ রয়েছে, সেই জিনিসগুলো দেখব আমরা। আর তারপরে দেখব আমরা ধারক কোষের মধ্যে যেগুলো রয়েছে, সেই ধারক কোষের মধ্যে যে নিউরোগ্লিয়া, সেই নিউরোগ্লিয়াতে কি কি রকমের কোষ রয়েছে সেটাও আমরা একটুখানি দেখে নেব, ঠিক আছে। তাহলে শুরু করি প্রথমে কি? নিউরন। নিউরনটাকে আবার কি বলা হয়? স্নায়ু কোষ বলা হয়, ঠিক আছে। কি বললাম? স্নায়ু কোষ বলা হয়, বা এটাকে বলা হয় নার্ভ সেল। নার্ভ সেল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, নার্ভ এবং নার্ভ সেল দুটো একই জিনিস নয়, ঠিক আছে। স্নায়ু কোষ এবং স্নায়ু দুটো আলাদা জিনিস। স্নায়ু কোষ হচ্ছে নিউরন, যদিও নিউরন নিয়েই কিন্তু স্নায়ু তৈরি, মানে স্নায়ু কোষ দিয়েই স্নায়ু তৈরি, ঠিক আছে। তো আগে আমরা স্নায়ু কোষ সম্পর্কে একটুখানি দেখে নিই, ঠিক আছে। স্নায়ু কোষের ছবি যেটা, সেটাও পরীক্ষাতে অনেক সময় আসে, মাধ্যমিকে আসে, লেভেলিং করতে আসে, হ্যাঁ। স্নায়ু কোষের ছবি তোমরা সবাই দেখেছো, হ্যাঁ, নিচু ক্লাসেও ছিল, সম্ভবত ক্লাস 8-এও, এটা আবার ক্লাস 9-এও সম্ভবত ছিল। তো আমরা দেখবো এবার স্নায়ুতন্ত্রের যে মেইন যে উপাদান যেটা, সেটা হচ্ছে নিউরন। সেই নিউরনের সম্পর্কে আমরা জানব। নিউরনটা কি? নিউরনটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। কি বললাম? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, যেটাকে বলা হয় নিউরন, ঠিক আছে। তো নিউরন দেখতে কেমন হয় সেটা একটুখানি দেখে নিই। তো বইয়ের মধ্যে আমরা দেখেছি, হ্যাঁ, যে নিউরন যে ছবিটা, সেটা আমরা সবাই আমরা পরিচিত নিউরন এর ছবি দেখে। তো ওভারঅল এইরকম নিউরন দেখতে হয়, ঠিক আছে, এরকম নিউরন দেখতে হয়, এইভাবে হয়। এগুলো হচ্ছে নিউরনের অ্যাকশনের বিভিন্ন আবরণী, সেগুলো এক এক করে আসছি, ঠিক আছে। এখানে নিউক্লিয়াস থাকেই, অন্যান্য জিনিসগুলো রয়েছে, এখানে অল্পভাবে মাইটোকন্ড্রিয়া রয়েছে, ঠিক আছে। মোটামুটি এরকম নিউরন দেখতে হয়, ঠিক আছে। তো আমি যদি বলি যে আমাদের শরীরের কোন অঙ্গের সঙ্গে নিউরনের মিল রয়েছে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মানে বলা যেতে পারে এই যে অংশটা যেটা রয়েছে, দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখো পুরো কিন্তু, ঠিক আছে। এই অংশটা এটার সঙ্গে কম্পেয়ার করো, এই অংশটা যেটা রয়েছে সেটা হাতের তালুটা এর সাথে, আর এই যে আঙুলগুলো যেগুলো বেরিয়ে গেছে সেগুলো এই জিনিসটা, তাই না? তাহলে সোজা হয়ে যদি দেখা যায় নিউরনের ছবি, এই যে এটার সাথে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি এই জিনিসটা, তাই কিনা? দেখো প্রায় মিলছে, ঠিক আছে। জাস্ট ধারণা নেওয়ার জন্য বললাম জিনিসটাকে। তো এর বিভিন্ন অংশের নামগুলো কী কী রয়েছে, তো বিভিন্ন অংশগুলি যদি দেখি আমরা, তাহলে নিউরনের বিভিন্ন অংশকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, ঠিক আছে।
নিউরনের অংশগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটাকে বলা হয় এই যে অংশটা যেটা, তাকে বলা হয় কোষ দেহ বা সেল বডি বলা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় কোষ দেহ বা ইংলিশে বলা হয় এটাকে সেল বডি, কোষ দেহ সেল বডি। আর 2 নম্বর যে অংশটা রয়েছে তাকে বলা হয় প্রবর্ধক বা বলা হয় এটাকে প্রসেসর বলা হয়। প্রবর্ধক কোনটা? এই যে সেল বডি যেটা রয়েছে কোষ দেহ, সেখান থেকে যে বেরিয়েছে প্রসেসরগুলো, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এটা একটা বেরিয়েছে, আর এই যে বেরিয়েছে এটা, ঠিক আছে? এটাকে বলা হয় প্রবর্ধক। এই প্রবর্ধকগুলো দেখতে পাচ্ছি একটা লম্বা বড় রয়েছে এবং শাখাবিহীন, সাধারণত শাখাবিহীন, ঠিক আছে? এটাও কখনো কখনো কিন্তু শাখাযুক্ত হয়। আর এই যে যেটাকে বলছি আমি, এই ছোট ছোট যে শাখাগুলো রয়েছে তাকে বলছি আমরা ডেনড্রন। তাহলে দুটো পার্টের মধ্যে বড় যে প্রবর্ধকটা যেটা হলো সেটা হচ্ছে কি অ্যাকশন, ঠিক আছে? অ্যাকশন, সরি লেখাটা বোঝা যাচ্ছে না ঠিক, অ্যাকশন। আর ছোট ছোট যে প্রবর্ধকগুলো যেগুলো রয়েছে তাকে বলছি আমরা ডেনড্রন। তো এই যে অ্যাকশন যেটা, অ্যাকশনটা কি বললাম, সাধারণত শাখাবিহীন হয়, কখনো কখনো শাখাযুক্ত হতে পারে, তখন এটাকে কোল্যাটেরাল বলা হয়। ডেনড্রন ছোট ছোট শাখাগুলোকে ডেনড্রন বলছি। ডেনড্রনগুলো কিন্তু ব্রাঞ্চড মানে শাখা প্রশাখাযুক্ত, এই শাখা প্রশাখাগুলোকে বলছি আমি কি ডেনড্রাইট বলছি, ঠিক আছে? ডেনড্রাইট কিন্তু আবার এক রকমের আঠা হয়, ঠিক আছে? ওটা না কিন্তু, হ্যাঁ, ডেনড্রাইট, বোঝা গেল কথাটাকে, ডেনড্রন আর ডেনড্রাইট। এবার একটা কথা বলে রাখি, আমরা সাধারণত বইয়ের মধ্যে দেখেছি বা পড়েছি যে নিউরনের মধ্যে যেটা অ্যাকশন সাধারণত বড় হয়, ডেনড্রনগুলো ছোট হয়, ঠিক আছে? কিন্তু অনেক সময় ডেনড্রন বড় হয়, অ্যাকশন ছোট হয়। কোন জায়গায় সেটা আসবো, যদি আজকে সম্ভব হয় সেই জায়গায় পৌঁছাতে তাহলে বলবো। তবু একটুখানি বলে রাখি, আমাদের যে স্পাইনাল কর্ড যেটা রয়েছে মানে সুষুম্না কাণ্ড যেটা রয়েছে, তো সুষুম্না কাণ্ডের মধ্যে যে স্নায়ুগুলো রয়েছে আমরা দেখব সেখানে সব স্নায়ুগুলো ওখানে মিশ্র প্রকৃতির হয়, ঠিক আছে? সেন্সিরিয়াম এবং চেস্টিও যেটা রয়েছে, ঠিক আছে? এফারেন্ট আর রিফারেন্ট যেটা রয়েছে, সেই এফারেন্ট রিফারেন্ট নার্ভগুলো মিলে আমাদের সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ুতন্ত্রগুলো রয়েছে মানে স্নায়ুগুলো রয়েছে সেগুলো গঠিত। তো সেই ক্ষেত্রে আমরা দেখব সেন্সরি নিউরনগুলো সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে সেন্সরি নিউরনের মানে সংজ্ঞাবহ নিউরন কোনটা আসছে একের পর এক, ঠিক আছে? আমি যে জায়গাগুলো পরে থেকে আসবো আবার সেই জায়গাগুলো জাস্ট একটুখানি বলে দিচ্ছি। তো সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে যেটা আমাদের রয়েছে সেন্সরি নিউরনের ডেনড্রন বড় হয়, এটা কিন্তু মাথায় রাখবে একটুখানি, ঠিক আছে? সেই ক্ষেত্রে সেন্সরি নিউরনের ডেনড্রন, সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে সেন্সরি নিউরনের ডেনড্রন বড় হয়, অ্যাকশন ছোট হয়। কিন্তু আমরা সব জায়গায় যে ছবি দেখে এসেছি সেটা এরকম যে অ্যাকশন বড়, ডেনড্রন ছোট, ওকে, ঠিক আছে? তো বিভিন্ন অংশের মধ্যে এটাকে ডেনড্রাইট বলছি, এটাকে ডেনড্রন বলা হলো। এটাকে কোষদেহ বলছি। কোষদেহের মধ্যে একটা কি থাকে, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে এবং অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো যেমন থাকে কোষের মধ্যে সবই থাকে, কিন্তু এখানে নামগুলো একটু ডিফারেন্ট রয়েছে। কি ডিফারেন্ট রয়েছে আমরা জানি, এমনি সাধারণ সেলের ক্ষেত্রে প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ হোক না কেন, সাধারণ সেলের ক্ষেত্রে এখানে সাইটোপ্লাজম থাকে, তাই কি না? সাইটোপ্লাজম থাকে, আমরা সবাই জানি। কিন্তু এর ক্ষেত্রে মানে স্নায়ু কোষের ক্ষেত্রে এই সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। কি বলা হয়? নিউরোপ্লাজম। ব্যাপারটা কিছুই না, একটুখানি বলি। সাইটো মানে কি? সাইটো কথাটা সেলকে রেফার করে, কোষকে, ঠিক আছে? আর প্লাজম কথাটা মানে কি? জলীয় পদার্থ, রস যেটা, তাকে প্লাজম বলা হয়। তাহলে কোষের সাইটোপ্লাজম, আর এটা যেহেতু নিউরন সেই জন্য এর প্লাজমকে বলবো আমরা নিউরোপ্লাজম। যেহেতু নিউরন সেই জন্য নিউরোপ্লাজম বলবো, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমরা জানো যে নিউরনের কিন্তু সেন্ট্রোজোমটা থাকে না, থাকলেও কিন্তু ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয় থাকে। সেই কারণেই মনে রাখবে কথাটাকে, সেই কারণেই নার্ভ সেল কিন্তু বিভাজিত হতে পারে না। কেন? কারণ তোমরা জানো কোষ সেল ডিভিশন যদি পড়ে থাকো তাহলে তোমরা জানো যে প্রাণী কোষের ক্ষেত্রে সেল ডিভিশনের জন্য কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোমের একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই সেন্ট্রোজোম সেই ভূমিকা যদি পালন না করে কোষটা বিভাজিত হবে না। এক্ষেত্রেও তাহলে সেন্ট্রোজোমটা ইনঅ্যাক্টিভ রয়েছে, ফলে কী হবে, সেলটা বিভাজিত হতে পারবে না। সেই কারণেই নার্ভাস সিস্টেম খুব সুন্দরভাবে আমাদের শরীরের মধ্যে সুরক্ষিত রয়েছে। ঠিক আছে, আমরা দেখব যে নার্ভাস সিস্টেমকে সুরক্ষিত করার জন্য কি কি ব্যবস্থা রয়েছে। কারণ নার্ভ সেল যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা আর পুনরায় নতুন করে তৈরি হয় না। সেই জায়গায় নিউরনের স্নায়ুতন্ত্রের যে আরেকটা উপাদান নিউরোগ্লিয়া, সেই নিউরোগ্লিয়া তার স্থানটা দখল করে। ঠিক আছে, তো এটা সেন্ট্রোজোম সেই কারণে কী এখানে নিষ্ক্রিয় থাকে হলো। এবার কোষ দেহ থেকে যে বড় প্রবর্ধকটা বেরিয়েছে তাকে পুরোটাকে আমরা অ্যাকশন বলছি। এই অ্যাকশনটার আর এক নাম হচ্ছে স্নায়ুতন্তু। কথাটাকে মনে রাখবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা, এটাকে মনে রাখবে কিন্তু, স্নায়ুতন্তু। তাহলে বুঝতে পারবে যে স্নায়ু জিনিসটা কি। স্নায়ু কোষ আলাদা জিনিস, স্নায়ু আলাদা জিনিস, আমি কিছুক্ষণ আগেই কিন্তু বলেছি। ঠিক আছে, নার্ভাস সিস্টেম নার্ভ সেল যেটা আলাদা জিনিস আর নার্ভ আলাদা জিনিস। তো এই যে অ্যাকশন, এই অ্যাকশনটাকেই বলছে কি স্নায়ুতন্তু। ঠিক আছে, স্নায়ুতন্তু বলা হয়, নার্ভ ফাইবার। অ্যাকশনটাকে স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার বলা হয়ে থাকে। তো এই অ্যাকশনের মধ্যে কি রয়েছে, এখানে আরেকটা জিনিস বলি, এখানে রাইবোজোমের বদলে কি থাকে একটা ছোট ছোট দানার মতো অংশ থাকে। ঠিক আছে, তাকে বলা হয় নিজল দানা। কি বলা হয় তাকে? নিজল দানা বলা হয়, বা নিজল গ্রেনিউলস বলা হয় এটাকে। ঠিক আছে, কার বদলে বললাম? রাইবোজোমের বদলে। এই নিজেল দানা কিন্তু রাইবোনিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি নিজেল দানা। এই কার পরিবর্তে রয়েছে? রাইবোজোমের পরিবর্তে। তোমরা জানো রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তাই না? তাহলে রাইবোজোম এখানে নেই, রাইবোজোমের বদলে নিজেল দানা রয়েছে। তাহলে নিজেল দানার কাজ কী হবে? নিশ্চয়ই প্রোটিন তৈরি করা হবে। হ্যাঁ, প্রোটিন তৈরি করে, কিন্তু নিজেল দানা এই প্রোটিন তৈরি করার মাধ্যমে এক রকমের এনজাইমও তৈরি করে। সেই এনজাইম দিয়েই কি হয়, নিউরোট্রান্সমিটার বলে একটা উপাদান রয়েছে যেটা আমরা পড়ব। সেই নিউরোট্রান্সমিটার বিভিন্ন রকমের হয়, তার মধ্যে একটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। সেই অ্যাসিটাইল কোলিন তৈরিতে কিন্তু নিজেল দানার থেকে তৈরি প্রোটিনের যে উৎসেচকটা এনজাইমটা সেটা কিন্তু সাহায্য করে থাকে। অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার, আমরা আসছি পরে সেই সম্পর্কে। ঠিক আছে, নিজেল দানা, এই নিজেল দানার অবস্থান শুধুমাত্র মনে রাখবে, শুধুমাত্র কোষ দেহের মধ্যে এবং ডেনড্রনের মধ্যেই থাকে। ঠিক আছে, কোষ দেহ আর ডেনড্রনের মধ্যেই থাকে, অ্যাকশনের মধ্যে কিন্তু নিজেল দানা থাকে না। তাহলে অ্যাকশনের মধ্যে কি, এখানে যেমন বললাম যে নিউরোপ্লাজম রয়েছে, তাহলে অ্যাকশনের মধ্যে কি নিউরোপ্লাজম নেই? হ্যাঁ রয়েছে, কিন্তু অন্য নামে রয়েছে। কি অন্য নামে রয়েছে? তাকে বলা হয় এক্সোপ্লাজম। কি বলা হয়? এক্সোপ্লাজম বলা হয়। ঠিক আছে, এটা বলা হয় এক্সোপ্লাজম। নামগুলো কিন্তু কোনো কঠিন না। তুমি দেখো এখানে যেটা রয়েছে, তোমরা দেখো এখানে কি রয়েছে, এটাকে বলছি আমরা নিউরোপ্লাজম। এর নাম কি? অ্যাকশন। সেই জন্য এর মধ্যে যে লিকুইডটা রয়েছে তাকে বলছি আমরা এক্সোপ্লাজম। কোনো কঠিন নেই, নামের সঙ্গে পুরো রিলেটেড রয়েছে এক্সোপ্লাজম। এর মধ্যে পুরো তন্তু রয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা ফাইব্রিল বলি, আমরা তন্তু রয়েছে, সেই তন্তুগুলো কোষ দেহতে রয়েছে আর এই এক্সোপ্লাজমের মধ্যেও রয়েছে, মানে অ্যাকশনের মধ্যেই রয়েছে। যেহেতু এটা এই ফাইবারগুলো নিউরনের, সেই জন্য এই ফাইবারগুলোকে বলা হয় নিউরোফাইব্রিল, তাই না? সাধারণ নামের সঙ্গে মিল রয়েছে, নিউরোফাইব্রিল বলা হয় এটাকে। বেশ, এবার এই যে কোষ দেহ থেকে যে অ্যাকশনটা, যেটাকে বলছি যে বড় প্রবর্ধক, এটা কিছুক্ষণ আগেই বললাম যে সব ক্ষেত্রে এটা বড় প্রবর্ধক নাও হতে পারে। এই অ্যাকশনটা যেখান থেকে কোষ দেহের যে জায়গা থেকে বেরায় সেই জায়গাটাকে বলা হয় অ্যাকশন হিলক বলা হয়। ঠিক আছে, অ্যাকশন হিলক বলা হয়। লেখাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয়, তবু আমি বলে দিচ্ছি এটাকে অ্যাকশন হিলক বলা হয় এটাকে। ঠিক আছে, এই অ্যাকশন হিলকের আরেকটা নাম রয়েছে, এটাকে বলা হয় ট্রিগার জোন বলা হয় এটাকে, আবার ট্রিগার জোন। অ্যাকশন হিলকে আবার ট্রিগার জোনও বলা হয়ে থাকে। যাই হোক, তো এই যে অ্যাকশনের সব থেকে যে বাইরে যে আবরণীটা তাকে অ্যাক্সোলেমা বলবো। মানে বোঝা যাচ্ছে আমি বলতে চাইছি? এবার যদি শুধুমাত্র অ্যাকশনকে যদি ড্রয়িং করি আমি, এটা অ্যাকশন মনে করো, ঠিক আছে, অ্যাকশন। এর ভিতরে কি রয়েছে?
বললাম এক্সোপ্লাজম রয়েছে, এক্সোপ্লাজম। এর মধ্যে কিন্তু নিজেল দানা থাকে না, মনে রাখতে হবে। নিজেল দানা শুধুমাত্র এই জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো এখানে কে রয়েছে? এক্সোপ্লাজম রয়েছে। এক্সোপ্লাজমকে ঘিরে যে অংশটা রয়েছে তাকে বলবো আমরা কি? এক্সোলেমা। লেমা কথাটা রেফার করে কোনো আবরণীকে, ঠিক আছে? লেমা কথাটা কোনো আবরণীকে বোঝায়। তাহলে যেহেতু এটা এক্সনের আবরণী সেই জন্য এক্সোলেমা। মানে ব্যাপারটা কেমন? রিফিল আছে, রিফিলের মধ্যে কি রয়েছে? কালি রয়েছে, তাই না? ডট পেনে কালি রয়েছে। সেই কালিটা কি করেছে? সেই কালিটাকে রিফিলটা ঘিরে রেখেছে চারদিক দিয়ে। সেই রিফিলটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি? এক্সোলেমা, ব্যাস। আর তার ভিতরে যে কালিটা রয়েছে সেই কালিটা কি? সেই কালিটা অবশ্যই এক্সোপ্লাজম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সব থেকে বাইরের আবরণী এক্সোলেমা। এক্সোলেমার উপরে আরেকটা আবরণী থাকে, ঠিক আছে? এক্সোলেমার উপরে একটা আবরণী থাকে এভাবে, সেটা হচ্ছে চর্বি মতো লিপিড দিয়ে তৈরি। এই আবরণীটাকে বলা হয় মায়োলিন সিদ। কী বলা এটাকে? মায়োলিন সিদ বলা হয়। মায়োলিন সিদ, সিদ মানে ওখানে আবরণী, মায়োলিন সিদ বলা হয়। কি বললাম? মায়োলিন সিদ বলা হয়। এখানে একটা কথা বলে রাখি, আমি কিছুক্ষণ আগে এখানে বলেছিলাম না, নিউরোগ্লিয়া, সোয়ান সেল আর স্যাটেলাইট কোষ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মায়োলিন সিদ যেটা বললাম, এই মায়োলিন সিদ তৈরি কে করে? বলবো সোয়ান সেল, মানে সোয়ান কোষ। কার ক্ষেত্রে? তোমরা যদি আগের দিকে যদি দেখো একটুখানি তাহলে বুঝতে পারবে যে ওখানে বলেছিলাম আমি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে তার মধ্যে নিউরোগ্লিয়া বলেছিলাম, সোয়ান কোষ বলেছিলাম আর স্যাটেলাইট সেল বলেছিলাম। নিউরোগ্লিয়া যেটা বলেছিলাম সেটা ছিল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, আর স্যাটেলাইট সেল আর সোয়ান সেল যেটা ছিল সেটা ছিল কি? পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। তো পেরিফেরির দিকে যে স্নায়ুগুলো রয়েছে তার ক্ষেত্রে যে নিউরনগুলো, সেই নিউরনের মায়োলিন সিদটা তৈরি করে সোয়ান সেল, ঠিক আছে? আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সেই মায়োলিন সিদ কে তৈরি করে? মনে রাখবে, অলিগোডেন্ড্রোসাইট। কে? অলিগোডেন্ড্রোসাইট। এই অলিগোডেন্ড্রোসাইটটা কি? সেটা হচ্ছে নিউরোগ্লিয়ার উপাদান। আসছি পরে, নিউরোগ্লিয়ার উপাদান, হ্যাঁ, অলিগোডেন্ড্রোসাইট। এবার এর উপরে আরেকটা আবরণী থাকে, অর্থাৎ মায়োলিন সিদের উপরে আরেকটা আবরণী থাকে। সেই আবরণীটাকে কি বলা হয়? সেই আবরণীটাকে বলা হয় নিউরোলেমা। কি বলা হয়? নিউরোলেমা। তাহলে কি কি আবরণী হলো? প্রথমে এক্সোলেমা, তারপরে মায়োলিন সিদ, তারপরে নিউরোলেমা, ঠিক আছে? এই মায়োলিন সিদ কিন্তু কন্টিনিউ থাকে না অ্যাকশনের উপরে, যেখানে সেখানে গ্যাপ রয়েছে, ঠিক আছে? জাস্ট নোডের মতো তৈরি হয়েছে, পর্বের মতো তৈরি হয়েছে। এটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। এর নামটা কি? র্যানভিয়ারের পর্ব, ঠিক আছে? নোটস অফ রেনভিয়ার এটাকে বলা হয়, রেনভিয়ারের পর্ব। এবার অ্যাকশনের শেষ প্রান্ত যদি দেখি তাহলে কিছুটা শাখা প্রশাখাযুক্ত দেখতে পাচ্ছি আমরা। এটাকে বলা হয় প্রান্ত ব্রুশ বা প্রান্ত ব্রাশ বলা হয়, ঠিক আছে? বা টার্মিনাল এন্ড বলা হয় এটাকে। শেষের দিকে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট বোতামের মতো স্ফীত অংশ রয়েছে। এই বোতামের মতো স্ফীত অংশগুলোকে বলা হয় সাইনেপটিক নব বলা হয়, সাইনেপটিক নব। আর এই সাইনেপটিক নবের মধ্যেই কি থাকে? ছোট ছোট থলি থাকে। সেই ছোট ছোট থলির মধ্যে থাকে এক রকমের রাসায়নিক পদার্থ, যাকে বলছি আমরা কি? অ্যাসিটাইল কোলিন। নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে, ঠিক আছে? আমরা যদি প্রথমে ক্লাসের শুরুতে বলেছিলাম যেটা আমাদের ভৌত সমন্বয়ক হিসাবে কাজ করে, রাসায়নিক সমন্বয়ক হিসাবে কাজ করে আমাদের শরীরের মধ্যে কারা? হরমোন। কিন্তু যদি খুব সূক্ষ্মভাবে যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে যে ভৌত সমন্বয় হিসাবে কাজ করলেও এই যে জায়গাটাতে, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরন যখন উদ্দীপনা যখন প্রবাহিত হয় তখন কিন্তু এখানে এক রকমের রাসায়নিক পদার্থ কিন্তু পার্টিসিপেট করে, ঠিক আছে? তার নাম হচ্ছে কি? অ্যাসিটাইল কোলিন। আরও বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার রয়েছে। তাহলে আমরা কিন্তু 100% কখনোই বলতে পারবো না যে স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে এটা ভৌত সমন্বয়ক হিসাবে সবসময় কাজ করে, কারণ এখানে কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যেগুলো কিন্তু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে থাকে। বোঝা গেল? তো এই হচ্ছে একটা নিউরনের বিভিন্ন অংশগুলো। কাজগুলো যদি বলি এখানে তাহলে কাজই হবে। এই ডেনড্রাইট সবসময়, ডেনড্রনগুলো সবসময় উদ্দীপনা গ্রহণ করে, মানে উদ্দীপকের প্রভাবে যে জিনিসটা আমাদের দেহের মধ্যে তৈরি হয় সেই উদ্দীপনাটাকে গ্রহণ করে কে? ডেনড্রাইট। তো ডেনড্রাইট সবসময় রিসেপ্টর হিসাবে কাজ করে, গ্রাহক হিসাবে কাজ করে। কিসের গ্রাহক? উদ্দীপনা গ্রহণের গ্রাহক হিসাবে কাজ করে এই ডেনড্রাইটগুলো, ঠিক আছে? মানে আমাদের শরীরের মধ্যে অ্যাকচুয়ালি কী হয় যে এখানে গরম বস্তু, যে মনে করো কোনো যে এটা গরম বস্তু রয়েছে, টাচ হলো এখানে, তাহলে সেই গরম উদ্দীপনাটা গ্রহণ করার জন্য
আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের রিসেপ্টর রয়েছে, গ্রাহক রয়েছে, ঠিক আছে? চাপ গ্রাহক রয়েছে, তাপ গ্রাহক রয়েছে, তারপরে হচ্ছে যে ব্যথা গ্রাহক রয়েছে, বিভিন্ন রকমের গ্রাহক রয়েছে, ঠিক আছে? তোমরা দেখবে বইয়ের মধ্যে, হ্যাঁ, মার্কেলের চাকতি, তারপরে রুফিনের প্রান্ত স্থান, প্যাসিনিয়ান কণিকা, এগুলো সব গ্রাহক রয়েছে। সেই গ্রাহক কি করে, বাইরের থেকে উদ্দীপনাটাকে প্রথমে গ্রহণ করে। সেই গ্রাহক থেকে উদ্দীপনাটা নিউরনের কোন অংশ নেয়? ডেনড্রন, ঠিক আছে? ডেনড্রন নিয়ে সেই উদ্দীপনা কি করলো, কাকে দিল? কোষদেহকে। কোষদেহ কী করে উদ্দীপনাটা কি করবে? অ্যাকশনকে দেবে, ঠিক আছে? এই অ্যাকশন কি করবে? এই অ্যাকশন পরবর্তী নিউরনকে দেবে, অথবা এই অ্যাকশন যদি সরাসরি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দেবে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দেবে। আমরা দেখব সেটা যখন রিফ্লেক্স অ্যাকশন যখন পড়বো আমরা, প্রতিবর্ত ক্রিয়া, তখন সেখানে ব্যাপারটাকে আরও ভালো করে বোঝা যাবে। তো এটাকে গ্রাহক হিসাবে এটা উদ্দীপনা গ্রহণ করছে, এটাকে চেষ্টীয় প্রবর্ধক বলা হয়ে থাকে বা মোটর প্রবর্ধক বলা হয়ে থাকে। কারণ কি, কোষ দেহ থেকে উদ্দীপনাটা অ্যাকশনের মাধ্যমে আসছে, তো এই অ্যাকশনটাকে অ্যাকচুয়ালি কী বলা হয়? চেষ্টীয় প্রবর্ধক বলা হয়ে থাকে। বোঝা গেল? এই হচ্ছে অ্যাকশনের গঠন এবং কাজগুলো। এবার অ্যাকশন নিউরনের বিভিন্ন অংশ এবং কাজগুলো। এবার নিউরনের গঠনটা তো আমরা দেখলাম। এবার নিউরন কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকমের নিউরন হতে পারে। কি কি বিভিন্ন রকমের নিউরন হতে পারে একটুখানি আমরা দেখে নিই। যে নিউরনকে গঠন হিসাবে ভাগ করা হয়েছে, আবার নিউরনকে কাজ হিসাবেও কিন্তু ভাগ করা হয়েছে। গঠন হিসাবে কি কি আমরা এখনই দেখলাম যে ছবিটা, ঠিক আছে? ছবিটা কি দেখলাম আমি কিছুক্ষণ আগেই বললাম, জাস্ট এরকম ছবিটা দেখেছি, তাই কি না? এগুলো হচ্ছে ডেনড্রন, এটা কোষদেহ, এটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে? তো নিউরনের গঠন কি এছাড়া আর অন্য কিছু হতে পারে? যে নিউরনের গঠন অনুসারে বিভিন্ন ভাগ করা হয়েছে, বলছে হ্যাঁ হতে পারে। কি হতে পারে? এমন হতে পারে যে কোনো কোনো নিউরন শুধুমাত্র কোষ দিয়ে তৈরি, মানে কোষ দেহ দিয়ে তৈরি, কোনো রকমের প্রবর্ধক নেই, ঠিক আছে? তাহলে এটাকে কি বলবো আমি? এ পলার বলবো, মানে মেরুহীন, না ডেনড্রন আছে না অ্যাকশন রয়েছে, ঠিক আছে? মেরুহীন। এইরকম নিউরন কোথায় পাবো আমি? আমাদের দেহে কিন্তু পাওয়া যায় এরকম। আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে না, হরমোনে পড়েছো তোমরা, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে মেডুলা অঞ্চল, সেই মেডুলা অঞ্চলে কিন্তু এইরকমই নিউরন থাকে, ঠিক আছে? আর কীরকম নিউরন হতে পারে? দেখা গেলো কোষ দেহটা রয়েছে আর একটা মাত্র প্রবর্ধক রয়েছে, হয় অ্যাকশন রয়েছে, নাহলে হয়তো ডেনড্রন রয়েছে। বোঝা গেল? তাহলে এটাকে কি বলবো আমি? ইউনিপলার বলবো, মানে এক মেরু নিউরন বলবো। এটা সাধারণত ভ্রূণের ক্ষেত্রে দেখা যায়, মানে আমাদের মাতৃগর্ভের মধ্যে যখন বেবি যখন ডেভেলপড হয়, ঠিক আছে, সেই ভ্রূণের মধ্যে এই ইউনিপোলারটা সাধারণত দেখা যায়। আর কি রয়েছে? বাইপোলার হতে পারে। বাইপোলার মানে কি, একটা অ্যাকশন রয়েছে, একটা হয়তো ডেনড্রন রয়েছে, তাহলে এটাকে দ্বিমেরু বলবো, বাইপোলার। এই বাইপোলার নিউরনটা কোথায় পাবো আমরা? তা আমাদের যে চোখ আছে আই চোখ যখন পড়াবো, ঠিক আছে, তখন সেখানে আবার বলবো। তবুও বলে রাখি, আমাদের চোখের মধ্যে যে সবথেকে ভেতরের যে লেয়ার, যেটাকে রেটিনা বলা হয়, ঠিক আছে, সেই রেটিনা কিন্তু স্নায়ুর লেয়ার, ওখানে অসংখ্য স্নায়ু কোষ রয়েছে। সেই স্নায়ু কোষগুলো চোখের ক্ষেত্রে কি হয়? বাইপোলার হয়, ঠিক আছে, দ্বিমেরু হয়। এটা মনে রাখতে হবে, চোখের রেটিনাতে দ্বিমেরু স্নায়ু কোষ রয়েছে। আর কি পাবো আমি? তাহলে এটাকে কি বললাম? ইউনিপোলার বললাম। এটাকে ভুল বলছি, এটাকে বলছে কি মেরুহীন। এটা হচ্ছে ইউনিপোলার। এটা ইউনিপোলার। এটা কি বললাম? এটা বাইপোলার বললাম। আর কি হতে পারে? আর একটা রয়েছে সিউডো ইউনিপোলার। মানে কেমন? এটা কোষ দেহ থেকে কি বেরোলো? দেখতে পাচ্ছি যে একটা প্রবর্ধক বেরিয়ে গিয়ে এই প্রবর্ধকটা অ্যাকশন আর ডেনড্রনে কনভার্ট হয়েছে। তাহলে কি বলবো এটাকে বলবো সিউডো ইউনিপোলার। সিউডো কথাটার মানে কি? সিউডো তোমরা অনেক জায়গায় শুনে থাকবে। এই যে সিউডো কথাটা অনেক জায়গায় তোমরা শুনে থাকবে। কি সিউডো কথাটার মানে হচ্ছে ছদ্ম, মানে নকল, মানে আসল নয়। যেমন অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপদ। ওটাকে ইংলিশে কি বলে? সিউডোপোডিয়া। সিউডো মানে নকল। তো অনেক জায়গায় সিউডো কথাটা শুনতে পাবে। সিউডো মানে আসল নয়। তাহলে এটাকে কি বলছি আমরা? সিউডো ইউনিপোলার। কেন সিউডো ইউনিপোলার বলছি? কারণ কোষ দেহ থেকে প্রথমে একটা প্রবর্ধক বেরিয়েছে, মনে হচ্ছে একটা প্রবর্ধক বেরিয়ে গিয়ে তারপরে দুটো একটা অ্যাকশন একটা ডেনড্রন দেখতে পাচ্ছি, মানে দুটো প্রবর্ধক দেখতে পাচ্ছি আমরা। যেহেতু আসলে এটা দুটো, কিন্তু দেখে মনে হচ্ছে এটা কি একটা, সেই জন্য বলা হয়
ছদ্ম এক মেরু, কিন্তু আছে আসলে দুটো মেরু আসলে রয়েছে, সিউডো ইউনিপোলার। এটা কোথায় পাবো আমরা? এই সিউডো ইউনিপোলারটা পাওয়া যায়, ভালো করে মনে রাখবে কোথায় পাওয়া যায়। আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে, মানে সুষুম্না কাণ্ড যেটা রয়েছে, সুষুম্না কাণ্ডের মধ্যে যে নিউরনগুলো উদ্দীপনাকে গ্রাহক থেকে, ঠিক আছে, রিসেপ্টর থেকে উদ্দীপনাকে সুষুম্না কাণ্ডে নিয়ে আসে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা পার্ট সুষুম্না কাণ্ড, সেখানে নিয়ে আসে, সেই নিউরনগুলো কিন্তু হয় সিউডো ইউনিপোলার হয়ে থাকে। বোঝা গেল কথাটা, কি অবস্থানটা কোথায়। আর কি রয়েছে? আর আর যেটা বললাম কিছুক্ষণ, যে ছবিটা গেছিলাম, এই যে এরকম, তাদের এখানে কি হচ্ছে, এটা কোষদেহ, এখানে অনেকগুলো মেরু রয়েছে, ডেনড্রন অনেকগুলো রয়েছে, অ্যাকশন একটা রয়েছে, তাহলে এটাকে কি বলবো? মাল্টিপোলার বলবো, মানে বহু মেরু বলবো। বোঝা গেল? মানে এই যে কিছুক্ষণ আগে যেটা করলাম না, এই যে এইভাবে করে দিয়ে, এই যে এইভাবে করে দিয়ে, তাহলে এটা ডেনড্রন, ডেনড্রন, এটাও ডেনড্রন, এটাও ডেনড্রন, এটা অ্যাকশন, তাহলে এক্ষেত্রে এটাকে কী বলবো আমি? মাল্টিপোলার বলবো, বহু মেরু বলবো। বোঝা গেল? এই হচ্ছে গঠন অনুসারে নিউরনের শ্রেণী বিভাগ। এবার দেখবো আমরা কাজ অনুসারে, খুব ইম্পর্ট্যান্ট, কাজ অনুসারে। এই কাজ অনুসারে নিউরনের কি কি রয়েছে খুব ভালো করে শুনবে এখানে, তাহলে কিন্তু স্নায়ুর গঠনটাও মোটামুটি ভালো করে বুঝতে পারবে। কাজটা কি রয়েছে বলছে, কাজ অনুসারে স্নায়ুকোষ বা নিউরনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে ভাগ করতে পারি। কাজ অনুসারে কটা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা, তিনটা ভাগে। কি কি বলছে? একটা হচ্ছে সংজ্ঞাবহ নিউরন। সংজ্ঞাবহ জিনিসটা কি আসছি, আগে নামগুলো বলে দিই। আর একটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন, ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যাডজাস্টার বলা হয়, ঠিক আছে, বা সহযোগী বা অ্যাসোসিয়েশন নিউরন ওটাকে বলা হয়। কি কি বললাম? একটাকে বললাম সংজ্ঞাবহ, দুই নম্বরটা কি হলো? আজ্ঞাবহ, তিন নম্বরটা কি বললাম? সহযোগী। সহযোগী বলা হয়, বা এটাকে অ্যাডজাস্টার বলা হয়, বা এটাকে অ্যাসোসিয়েশন নিউরনও বলা হয়ে থাকে, ঠিক আছে। অ্যাডজাস্টার বা অ্যাসোসিয়েশন নিউরনও বলা হয়ে থাকে। সংজ্ঞাবহ নিউরন কোনটা? নিউরনের গঠন আমরা দেখলাম কেমন দেখতে হয়। এবার এই নিউরনগুলোর মধ্যে কি করে, কিছু কিছু নিউরন রয়েছে, কিছু কিছু নিউরন রয়েছে যে নিউরনগুলো, স্নায়ুকোষগুলো উদ্দীপনাকে গ্রাহক স্থান থেকে গ্রহণ করে ওকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসে। যেমন মনে করো যে এটা মনে করো কোনো একটা গরম বস্তু, আমি হাত দিলাম গরম বস্তুতে, ঠিক আছে, হাত দিলে কী হয়, সাথে সাথে হাতটা আমার উঠে আসবে। কি করে এটা উঠে আসলো? গরম উদ্দীপনা। তাহলে কি হয়েছে? নিশ্চয়ই তাহলে গরম উদ্দীপনাটা আমি বুঝতে পেরেছি। এই বুঝতে পেরেছি মানে কিভাবে বুঝতে পারলাম, কে সাহায্য করলো এটা বুঝতে, সেটা হচ্ছে আসল কথা। তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের সারা দেহের মধ্যে যে নিউরনগুলো রয়েছে, সেই নিউরনের ডেনড্রাইট গ্রাহক স্থান থেকে, কিছুক্ষণ আগে বললাম আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন রকমের গ্রাহক রয়েছে, চাপ গ্রাহক, তাপ গ্রাহক রয়েছে, শৈত্য গ্রাহক রয়েছে, ব্যথা গ্রাহক রয়েছে। তো সেই গ্রাহকের মধ্যে যে গ্রাহকের কাজ হচ্ছে এই তাপ গ্রাহক, সেই তাপ গ্রাহকটা কী করলো, সেই তাপটাকে গ্রহণ করলো। গ্রহণ করার সাথে সাথে সেই গ্রাহক স্থান থেকে, রিসেপ্টর থেকে ডেনড্রন, যেটা বললাম ডেনড্রন, এই যে ডেনড্রন, এটা অ্যাকশন যদি হয়ে থাকে কোষদেহ ডেনড্রন, ডেনড্রন কী করবে, সেই উদ্দীপনাটাকে গ্রহণ করলো। গ্রহণ করার সাথে সাথে সে কাকে দেবে? কোষদেহকে দেবে। কোষদেহ কী করবে? সেটাকে অ্যাকশনকে দেবে। অ্যাকশন কী করবে? সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দেবে। মানে ব্যাপারটা এরকম, এটা যদি মস্তিষ্ক, এটা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি হয়ে থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা যদি স্পাইনাল কর্ড মানে সুষুম্না কাণ্ড যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে কি হয়েছে, এই যে নিউরন যেটা, ঠিক আছে, এই নিউরনের এখানে কে রয়েছে, এখানে ডেনড্রাইটগুলো রয়েছে, ডেনড্রনগুলো রয়েছে। সেই ডেনড্রন উদ্দীপনা গ্রহণ করলো গ্রাহক স্থান থেকে, করে নিয়ে সেই উদ্দীপনাটা সেই নিউরন দিয়ে কোথায় আসলো, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, মনে করো যে স্পাইনাল কর্ডে আসলো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট রয়েছে, কি কি রয়েছে? স্পাইনাল কর্ড আর রয়েছে আমাদের ব্রেন। আসছি সেটা পরে, আগে এখানে বলে দিই। তো এই উদ্দীপনাটা কোথায় আসলো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সুষুম্না কাণ্ডে আসলো, ঠিক আছে। সুষুম্না কাণ্ডের যে নিউরনটা নিয়ে আসলো এই উদ্দীপনাটাকে, সেই নিউরনটাকে বলবো আমরা সংজ্ঞাবহ নিউরন, বা এটাকে বলা হয় সেন্সরি নিউরন বলা হয়, ঠিক আছে। সেন্সরি নিউরন বলা হয়, সেন্সরি নিউরন
বলা হয়, ঠিক আছে, সেন্সরি নিউরন বলা হয়। কি বললাম, সংজ্ঞাবহ বা সেন্সরি, অর্থাৎ সংজ্ঞা মানে কি, চেতনা, তাই না, মানে যেটা ফিল করতে পারছি আমরা। তো সেই চেতনাটা ফিল করার যে ইম্পালসটা যে যে নিউরন দিয়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসে, তখনই সেই নিউরনটাকে বলবো আমরা সংজ্ঞাবহ নিউরন বা সেন্সরি নিউরন বলবো। বোঝা গেল কথাটাকে? এই নয় যে গরম বস্তুতে হাত পড়লো সাথে সাথে আমরা হাত থেকে তুলে দিচ্ছি, আমরা ভাবছি কী হলো, গরম বস্তুতে হাত পড়লো হাতটা তুলে দিলাম, কিন্তু তার মধ্যে কতগুলো কাজ হলো জানো? তার মধ্যে প্রথম যে কাজটা হলো সেটা হচ্ছে সেই উদ্দীপনাটা কোথায় এসে থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। তো যখন কোনো উদ্দীপনা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি না পৌঁছায়, তাহলে সেটা কিন্তু আমরা ফিল করতে পারবো না, বুঝতে পারবো না, ঠিক আছে। তাহলে সাথে সাথে হাত তুলে নিচ্ছি আমরা, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে যায়। যে ঘটনার মধ্যে একটা কি হলো, সেই উদ্দীপনাটা প্রথমে কোথায় আসলো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসলো, যে নিউরন দ্বারা আসলো সেই নিউরনটাকে বলছি আমরা সংজ্ঞাবহ নিউরন। সংজ্ঞাবহ নিউরন। এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, কি বলেছিলাম, নিউরনের যে অ্যাকশনগুলো রয়েছে সেই অ্যাকশনগুলোকে কি বলেছিলাম মনে আছে? অ্যাকশনগুলোকে কি বলা হয়? এই অ্যাকশনগুলোকে বলা হয় আবার স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু বলা হয়। এই রকম অনেকগুলো স্নায়ুতন্তু দিয়ে কিন্তু স্নায়ু তৈরি হয়। এই কথাটাকে কিন্তু মাথায় রাখতে হবে। অনেকগুলো স্নায়ুতন্তু দিয়ে স্নায়ু তৈরি হয়, ঠিক আছে। সেটাও আসবো পরে আমরা, যে কীভাবে স্নায়ুটা তৈরি হচ্ছে, তারপরে কী কী লেয়ার রয়েছে, কী কী আবরণী রয়েছে, ঠিক আছে, সেটাকে দেখবো আমরা পরে। এখন কি বললাম, সংজ্ঞাবহ নিউরন। তাহলে যে নিউরন উদ্দীপনাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসছে তাকে আমরা সংজ্ঞাবহ বলছি। আজ্ঞাবহ কোনটা? এই যে বললাম না, গরম বস্তুতে হাত দিলাম তো আমরা সাথে সাথে তুলে ফেললাম। তো প্রথম জিনিসটা কি হলো, উদ্দীপনাটা সেখান থেকে এসছে কোথায়, নার্ভাস সিস্টেমে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সুষমাকাণ্ড হতে পারে, কোনো উদ্দীপনা ব্রেনেও যায় আগে, ঠিক আছে, সেটা আসবো পরে আমরা, যখন আমরা প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত পথ আর্ক যেটা পড়বো, রিফ্লেক্স অ্যাকশন, তখন সেটাকে আমরা দেখবো আরও ভালো করে। এখানে একটুখানি বলে রাখি। এবার এই উদ্দীপনাটা যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসলো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসার পর কী হয়, এই উদ্দীপনাটা আবার ফিরে যায়। কোথায় ফিরে যাবে? কারকে, ইফেক্টর বলা হয়। ইফেক্টর বা কী বলা হয় ওটাকে, কারক বলা হয়। কারক বা ইফেক্টর বলা হয়। এই কারক বা ইফেক্টর কি বলছে, এই কারক বা ইফেক্টর হিসাবে হতে পারে পেশি মানে মাসল, আর হতে পারে কোনো গ্রন্থি গ্ল্যান্ড, কোনো গ্রন্থি হতে পারে ইফেক্টর বা কারক হিসাবে। তো যে স্নায়ুটা উদ্দীপনাটাকে বা যে নিউরনটা উদ্দীপনাটাকে নিয়ে আসলো কোথা থেকে, এই জায়গা থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, মানে স্পাইনাল কর্ডে নিয়ে আসলো, সেটাকে বলছি আমরা সেন্সরি নিউরন বা সংজ্ঞাবহ। এবার এখানে আসার পর সেটা কিসের উদ্দীপনা, সেটা বিচার বিশ্লেষণ হয়। বিচার বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে সেই উদ্দীপনাটা আবার ফিরে যাবে কোথায়, কারকে। অর্থাৎ এখান থেকে আসলো, এসে নিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্পাইনাল কর্ডে আবার ব্যাক করে গিয়ে আবার এখানে পেশি বা কোনো গ্রন্থিতে যাবে, তখন হাতটাকে আমরা তুলি। তার মানে কী হলো, গরম বস্তুতে হাত দিলাম, সাথে সাথে তুলে ফেললাম, তাই কি না? এই সাথে সাথে তুলে ফেলার মধ্যেই কিন্তু এতগুলো ঘটনা ঘটলো। কি হলো, উদ্দীপনাটা গেল নার্ভাস সিস্টেমের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, ওখান থেকে বিচার বিশ্লেষণ হয়ে যাওয়ার পর তারপরে আবার সেটা ফিরে আসলো, তখন হাতটাকে তুলছি আমরা। অর্থাৎ এই যে দিলাম আর হাত তুললাম, এর মধ্যে কিন্তু যাওয়া আসার ঘটনাটা কিন্তু ঘটে গেল। তো যে নিয়ে গেল উদ্দীপনাটা, যে নিউরনটা উদ্দীপনাটা গ্রাহক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে গেল, সেই নিউরনটাকে বলছি আমরা সংজ্ঞাবহ, মানে সংজ্ঞাকে বহন করছে যে, চেতনাটাকে বহন করছে যে, মানে বহন করা, এখানে সেন্সরি নিউরন। আজ্ঞাবহ কোনটা, এখানে বিচার বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে উদ্দীপনা যখন আবার কারকে ফিরে যাচ্ছে, কারক মানে কি বলেছিলাম, কি হতে পারে, পেশি বা গ্রন্থি, সেখানে যখন ফিরে যাচ্ছে, তো যে রাস্তা দিয়ে যাচ্ছে, যে নিউরনটা নিয়ে গেল, সেই নিউরনটাকে বলবো আমরা আজ্ঞাবহ। আজ্ঞা মানে আদেশকে বহন করে নিয়ে যাচ্ছে। আদেশটা কোথায় হয়েছিল, এই জায়গাতে তৈরি হয়েছিল, ঠিক আছে, সে বহন করে নিয়ে যাচ্ছে, সেই জন্য তাকে বলা হয় আজ্ঞাবহ। নেক্সট কি রয়েছে, সহযোগী গ্রন্থি কোনটাতে, সহযোগী নিউরন কোনটা, তাহলে সহযোগী নিউরন কোনটা, তাহলে এটা বোঝা গেল। সংজ্ঞাবহ কোনটা, আজ্ঞাবহ কোনটা বোঝা গেছে নিশ্চয়, আশা করি। এবার দেখবো কি আমরা, সহযোগী কোনটা বা অ্যাডজাস্টার কোনটা, আমরা দেখবো সেটাকে পরে, কিন্তু একটুখানি বলে রাখি। যদি সুষুম্না কাণ্ডকে যদি আমরা দেখি, একটা ক্রস সেকশন করি, যদি আমরা ভিতরটা দেখি, তাহলে সেটা আমরা দেখতে পাবো। এই সম্পর্কে পরে বলবো আরও আমি, ঠিক আছে। এখানে ভিতর দিকে থাকে যেটা, সেটা হচ্ছে
এইচ শেপ বা বাটারফ্লাই শেপ থাকে, এটাকে গ্রে ম্যাটার বলা হয়, এটাকে হোয়াইট ম্যাটার বলা হয়, মানে ধূসর বস্তু, আর এটা হচ্ছে শ্বেত বস্তু বলা হয়। ঠিক আছে, এই যে সেন্সরি নিউরন যেটা উদ্দীপনা যেটা নিয়ে আসলো এই জায়গাটাতে, ঠিক আছে, এই দিক থেকে যে নিয়ে গেল কারকে তাকে বলছি আমরা আজ্ঞাবহ। উদ্দীপনা যে নিয়ে আসলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তাকে বলছি আমরা সংজ্ঞাবহ নিউরনটা। আর এই আজ্ঞাবহ এবং সংজ্ঞাবহ নিউরনের মাঝে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে যে নিউরনটা রয়েছে, ঠিক আছে, তাকে বলছি আমরা সহযোগী নিউরন বা অ্যাসোসিয়েশন নিউরন বলা হয়, বা অ্যাডজাস্টার নিউরন বলা হয়। অ্যাডজাস্টার কেন, সহযোগী কেন? কারণ এখানে সংজ্ঞাবহ উদ্দীপনাটা এখানে কি হয়, এই যেটা ইফারেন্ট যেটা বলছি আমরা, ইফারেন্ট নিউরন অর্থাৎ যেটাকে আমরা আজ্ঞাবহ নিউরন বলছি আমরা, সেই আজ্ঞাবহ নিউরনকে সেই উদ্দীপনাটাকে পরিবর্তন করে দিয়ে, মানে সংজ্ঞাবহ উদ্দীপনাটাকে পরিবর্তন করে দিয়ে আজ্ঞাবহতে কনভার্ট করে, এবং আজ্ঞাবহ নিউরন তখন সেটাকে কারকে নিয়ে যায়। তাহলে এটাই হচ্ছে কি সহযোগী নিউরন বা অ্যাডজাস্টার নিউরন। বোঝা গেল গঠন অনুসারে নিউরন বিভিন্ন অংশগুলো কত রকমের হয় তার অবস্থানটাও বললাম। আর এখানে কি বললাম, কাজ অনুসারে 3 রকমের বললাম, সংজ্ঞাবহ একটা, আজ্ঞাবহ একটা, একটা হচ্ছে সহযোগী। বোঝা গেল নিশ্চয়ই, আশা করি। বেশ, এবার দেখব আমরা স্নায়ুতন্ত্রের উপাদানগুলোর মধ্যে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে আমাদের যে স্নায়ুগুলো রয়েছে সেই জিনিসটাকে আমরা একটুখানি দেখে নিই আগে আমরা, ঠিক আছে। তো আমাদের যেটা নার্ভাস সিস্টেমের মধ্যে যদি আমরা দেখি যে ভাগগুলো কি কি রয়েছে, তো দুটো ভাগ বলবো মেনলি। কি কি? একটা হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এবার এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কোন কোন অংশ পড়বে, এখানে যদি একটুখানি ছবিটা যদি ড্রয়িং করে দিই তাহলে আর একটু ভালো করে বোঝা যাবে হয়তো, আশা করছি আমি। ঠিক আছে, এই যে এটা আমাদের ব্রেনের অংশ, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড মানে সুষুম্না কাণ্ডের অংশ। ঠিক আছে, তো এর মধ্যে পড়ছে কে, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো অংশ রয়েছে, একটা ব্রেনের পার্ট রয়েছে আর একটা সুষুম্না কাণ্ড যেটাকে স্পাইনাল কর্ড বলছি আমরা। তাহলে অবভিয়াসলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট তাহলে হবে, কি কি হবে, একটা হবে ব্রেন যেটা কিছুক্ষণ আগে হতো আমি বলেছিলাম, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড মানে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। ঠিক আছে, এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা এটাকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় মানে কি, শেষের দিকে যাচ্ছে, মানে এখান থেকে বেরিয়ে এবার যেগুলো যাচ্ছে এটা হাতে গেল, পায়ে গেল, ঠিক আছে, সারা শরীরে গেল, এই মাথা থেকে বেরিয়ে, ঠিক আছে, মুখে গেল, হ্যাঁ, কানে, মানে মুখমণ্ডলের মধ্যে যা রয়েছে, ঠিক আছে, এগুলো সব গেল এখানে। তাহলে এটা কোথায়, প্রান্তের দিকে সব আসছে, তাই না? আমাদের শরীরের প্রান্তের দিকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে স্নায়ুগুলো প্রান্তের দিকে ছড়িয়ে পড়ছে তাকে বলছি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি 2 রকমের হয়। কি কি 2 রকমের হয়? একটা হচ্ছে সোমাটিক বলা হয় বা দেহ প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলা হয়, সোমাটিক। আরেকটা হচ্ছে অটোমেটিক মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলা হয়। ঠিক আছে, অটোমেটিক বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলা হয়, সোমাটিক আর অটোমেটিক। সোমাটিক কোনটা একটুখানি শুনলে ভালো করে বুঝতে পারবে যে এটা তো ব্রেন আর সুষুম্না কাণ্ডতে চলে গেল কার মধ্যে, কার মধ্যে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যেগুলো বেরিয়েছে সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে সোমাটিক মানে দেহজ কোনটা, এই যে সুষুম্না কাণ্ড থেকে যেগুলো বেরিয়েছে সবই সোমাটিকের মধ্যে পড়বে, সবই সোমাটিকের মধ্যে পড়বে। তাহলে সোমাটিকের মধ্যে যেগুলো পড়ছে সেটা 2 রকমের পড়ছে। কি কি? ব্রেন থেকে বেরোনো পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর সুষুম্না কাণ্ড থেকে বেরোলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে সোমাটিকটা। তাহলে সোমাটিকের মধ্যে আসবে ব্রেনের স্নায়ু, যেটাকে বলবো আমরা সেরিব্রাল নার্ভ বলতে পারি, বা বলতে পারি এটাকে যে আমরা মস্তিষ্ক স্নায়ু বলতে পারি। ঠিক আছে, মস্তিষ্ক স্নায়ু। আর একটা কি হবে, একটা যেটা হবে সেটা হচ্ছে সুষুম্না স্নায়ু। এই যে সুষুম্না কাণ্ড থেকে যেগুলো বেরিয়েছে সেটাকে বলি আমরা সুষুম্না স্নায়ু বলবো। ঠিক আছে,
সুষুম্না স্নায়ু বলবো। এই মস্তিষ্ক স্নায়ু আমাদের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 12 জোড়া। 12 জোড়া মনে রাখতে হবে, পরীক্ষাতে আসে, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে শুধু বললে হবে না, 12 জোড়া কাদের কাদের ক্ষেত্রে থাকে জাস্ট একটুখানি বলে দিই। অ্যানিমেল ক্লাসিফিকেশানে তোমরা জানো, তাই না? তো যেগুলো ইসের মধ্যে পড়ছে, ওই যে অ্যাগনাথার নেথোস্টামাটা যেটা রয়েছে না, নেথোস্টামাটার যে ভাগগুলো রয়েছে সেটা কী কী রয়েছে তোমরা জানো। কন্টিস্টিক্স রয়েছে, অস্টিক্সিস রয়েছে, তারপরে অ্যামফিবিয়া রয়েছে, র্যাপটাইলস রয়েছে, তাই না, অ্যাভিস রয়েছে, তারপরে কি রয়েছে, ম্যামালিয়া রয়েছে। তো এই 12 জোড়া সুষুম্না স্নায়ু যেটা রয়েছে সেটা কার মধ্যে পাবো, একটা শুধু দেখে জেনে রাখো ভালো করে, তাহলে অনেকটাই মনে থেকে যাবে। সেটা হচ্ছে কি, বার্ড থেকে শুরু করে, মানে রেপটাইল থেকে শুরু করে ম্যামালিয়া পর্যন্ত, ঠিক আছে, মানে সরীসৃপ থেকে শুরু করে স্তন্যপায়ী পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে মস্তিষ্ক স্নায়ু হচ্ছে 12 জোড়া, ঠিক আছে, রেপটাইল থেকে শুরু করে। বোঝা গেল কথাটা? আর তার নিচে যারা রয়েছে, তার নিচে কারা রয়েছে, কন্ডিস্টিক্স রয়েছে, অস্টিক্সিস রয়েছে, আর রয়েছে অ্যামফিবিয়া। তাদের ক্ষেত্রে মস্তিষ্ক স্নায়ু হচ্ছে 10 জোড়া, মনে রাখবে। এবার সেখান থেকে উদাহরণগুলো মনে থাকলেই বলতে পারবো। এবার যদি বলে আমাকে যে গরুতে মস্তিষ্ক স্নায়ু সংখ্যা কত, তাহলে গরু কার মধ্যে পড়বে, ম্যামালিয়ার মধ্যে পড়বে, চোখ বন্ধ করে বলতে পারবো যে 12 জোড়া রয়েছে, তাই কি না? এবার যদি বলি যে ব্যাং কার মধ্যে পড়লো, অ্যামফিবিয়ার মধ্যে পড়লো, চোখ বন্ধ করে বলতে পারবো যে 10 জোড়া রয়েছে। বোঝা গেল কথাটাকে? বেশ। আর সুষুম্না স্নায়ুর সংখ্যা কত রয়েছে, 31 পেয়ার, 31 জোড়া, 31 পেয়ার রয়েছে সুষুম্না স্নায়ুর নামগুলো, ঠিক আছে। তো এই মস্তিষ্ক স্নায়ু 12 জোড়া, সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। এটা বলছি আমরা সোমাটিক পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অটোমেটিকের মধ্যে কে রয়েছে, 2 জন রয়েছে। কে একটুখানি মুছি দিয়ে, এখানে জায়গা কম রয়েছে, ঠিক আছে। অটোমেটিকের মধ্যে কারা কারা রয়েছে, অটোমেটিক স্নায়ুতন্ত্র মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়। কি? নাম্বার ওয়ান হচ্ছে সমবেদী বলা হয়, আরটা হচ্ছে বা বলা হয় সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র বলা হয়, সিম্প্যাথেটিক। একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। কি বললাম, সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। এই সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের আরেকটা নাম রয়েছে, তাকে বলা হয় থোরাকোলাম্বার। সিম্প্যাথেটিকের আরেকটা নাম হচ্ছে থোরাকোলাম্বার, আর প্যারাসিম্প্যাথেটিকের আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে যে ক্রেনিওস্যাক্রাল বলা হয় এটাকে, ক্র্যানিওস্যাক্রাল, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে হয়তো চেষ্টা করতে পারি এই জিনিসটাকে বোঝানোর জন্য, জিনিসটা কী রয়েছে, তার নামটা মনে রাখবে, সিম্প্যাথেটিক আর কি প্যারাসিম্প্যাথেটিক। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে এটা পড়ে। এই অটোমেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক হলো, তাহলে এই হচ্ছে নার্ভাস সিস্টেমের যে বিভিন্ন যে নামগুলো সেটা, ঠিক আছে। এবার আমরা দেখব নার্ভাস সিস্টেমের যে উপাদানগুলো যেটা বলেছিলাম, সেই উপাদানের মধ্যে নিউরোগ্লিয়া, ওই নিউরোগ্লিয়ার মধ্যে তোমরা দেখবে 4-5 রকমের সেল রয়েছে ওখানে নিউরোগ্লিয়াতে, হ্যাঁ। নিউরোগ্লিয়া এটা কিন্তু বিভাজনে সক্ষম। নিউরোগ্লিয়াটা কি বলেছিলাম, নিউরোগ্লিয়াটা বলেছিলাম ধারক কোষ বলেছিলাম, ধারক কোষ বা সাপোর্টিং সেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা উপাদান, যেটা 90% থাকে, ঠিক আছে, যেটা 90% থাকে, 10% হচ্ছে নিউরন। তো এখানে বিভিন্ন রকমের সেল থাকে, সেই সেলগুলো কিন্তু বিভাজনে সক্ষম। যেমন অ্যাস্ট্রোসাইট রয়েছে, ঠিক আছে, অ্যাস্ট্রোসাইট বলে সেল রয়েছে। তারপরে রয়েছে অলিগোডেন্ড্রোসাইট রয়েছে, হ্যাঁ, অলিগোডেন্ড্রোসাইট সেল রয়েছে। তারপরে কি রয়েছে, মাইক্রোগ্লিয়া রয়েছে, ঠিক আছে। তো আরেকটা রয়েছে অ্যাপেন্ডাইমাল সেল, ঠিক আছে, অ্যাপেন্ডাইমাল সেল রয়েছে। তো এই 4 রকমের উপাদান রয়েছে কার মধ্যে, নিউরোগ্লিয়ার মধ্যে, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া আর অ্যাপেন্ডাইমাল সেল। এর মধ্যে একটুখানি বলে রাখি, এই মাইক্রোগ্লিয়া সেল যেটা কি করে, জীবাণুকে ধ্বংস করে, ঠিক আছে। আর অ্যাস্ট্রোসাইট যেটা রয়েছে, সে কি করে, আমাদের নার্ভাস সিস্টেমকে মানে নিউরনগুলোকে পুষ্টি প্রদান করে, ঠিক আছে, অক্সিজেন, পুষ্টি ইত্যাদি সব প্রদান করে। বোঝা গেল কথাটাকে? বেশ। এবার চলে আসছি আমরা যে ব্রেনের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেই অংশগুলো সম্পর্কে একটুখানি আসি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে যে ব্রেন, সেই ব্রেনের যে অংশটা রয়েছে, সেই ব্রেনটার মধ্যে আমরা দেখি কী কী অংশ রয়েছে। তো মস্তিষ্কের
মানুষের ক্ষেত্রে যে ব্রেন রয়েছে সেই ব্রেনটাকে 3টা ভাগে ভাগ করা হয় মেনলি, ঠিক আছে? 3টা ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আমি শুধু অগ্র মধ্য লিখছি, ঠিক আছে? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। 3টা ভাগ রয়েছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এটাকে বলা হয় প্রোসেনসেফালন, এটা হচ্ছে মেসেনসেফালন, এটা হচ্ছে রম্ভেনসেফালন বলা হয়। বইয়ে সেই নামেও দেওয়া রয়েছে, দেখবে। এই যে অগ্র মস্তিষ্ক যেটা রয়েছে, এই অগ্র মস্তিষ্ককে 2টো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো তোমাদের সিলেবাসের মধ্যে অতটা নেই, তবু আমি ভাগগুলো বলছি। 2টো ভাগের মধ্যে কি কি রয়েছে? একটা হচ্ছে ডায়েনসেফালন, একটা হচ্ছে টেলেনসেফালন, ঠিক আছে? কি কি বললাম? ডায়েনসেফালন, আর একটা হচ্ছে টেলেনসেফালন। ডায়েনসেফালন আর টেলেনসেফালন। এই ডায়েনসেফালনের মধ্যে যেটা পড়বে আমাদের সেটা হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস ডায়েনসেফালনের মধ্যে পড়বে। আর টেলেনসেফালন যেটা রয়েছে সেই টেলেনসেফালনের মধ্যে পড়বে আমাদের গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, ঠিক আছে? তা ডায়েনসেফালনের মধ্যে কী কী দেখবো আমরা? দেখবো আমরা হাইপোথ্যালামাস, আর রয়েছে এপিথ্যালামাস, আর টেলেনসেফালন যেটা রয়েছে, টেলেনসেফালনের মধ্যে আমাদের সিলেবাসে যেটা রয়েছে সম্ভবত সেটা হচ্ছে কি, যে গুরু মস্তিষ্ক, যেটাকে বলা হয় সেরিব্রাম বলা হয়, ঠিক আছে? সেরিব্রাম বা বলা হয় এটাকে গুরু মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে? সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে? টেলেনসেফালনের মধ্যে মধ্য মস্তিষ্ক যেটা রয়েছে, টেলেনসেফালনের আরেকটা, এখানে অগ্র মস্তিষ্কের মধ্যে আরেকটা জিনিস রয়েছে টেলেনসেফালনের মধ্যে, যেটাকে নাসা মস্তিষ্ক বলা হয়। নাসা মস্তিষ্ক, ঠিক আছে? নাসা মস্তিষ্ককে আবার বলা হয় অলফ্যাক্টরি লোব বলা হয়, যেটা গন্ধ শুঁকতে আমাদের সাহায্য করে, অলফ্যাক্টরি লোব, ঠিক আছে? মধ্য মস্তিষ্কের তেমন আমাদের সিলেবাসে নেই, তবুও মধ্য মস্তিষ্কের 2টো ভাগ রয়েছে। সেই 2টো ভাগের মধ্যে একটাকে বলা হয় টেকটাম, আর একটাকে বলা হয় সেরিব্রাল পেডাঙ্কেল, ঠিক আছে? একটাকে বলা হয় টেকটাম বলা হয়, আর একটাকে বলা হয় সেরিব্রাল পেডাঙ্কেল। আমি এসপি লিখলাম শুধু, সেরিব্রাল পেডাঙ্কেল বলা হয়। টেকটামের অবশ্য ভাগ রয়েছে আরও, ঠিক আছে? টেকটামে ভাগ রয়েছে সুপিরিয়র ক্যালিকুলি, ইনফিরিয়র ক্যালিকুলি, ওটাকে একসাথে বলা হয় কর্পোরা কোয়াড্রিজেমিনা বলা হয় ওটাকে আবার। আর যেটা সেরিব্রাল পেডাঙ্কেল যেটা রয়েছে এরও আবার 3টা ভাগ রয়েছে, ঠিক আছে? ক্রাস সেরিবিসি রয়েছে, টেগমেন্টাম রয়েছে, সাবস্টেন্সিয়া নাইগ্রা রয়েছে। যাই হোক, এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে নেই, হ্যাঁ? তো এই যে টেকটামের আরেকটা নাম রয়েছে, তাকে বলা হয় অপটিক লোব বলা হয়, ঠিক আছে? অপটিক লোব। অপটিক কথাটা কার সাথে রিলেটেড? চোখের সাথে রিলেটেড, বলেন না? অপটিক্যাল, চশমার দোকানে অপটিক্যাল, ঠিক আছে? চশমা চোখের ব্যাপারে, অপটিক চোখের সঙ্গে রিলেটেড। মনে রাখবে কথাটাকে, চোখ যখন পড়াবো তখন কিন্তু এই কথাটা বলবো আবার, হ্যাঁ? অপটিক নার্ভের কথাটা বলবো। যাই হোক, অপটিক লোব, এটা হচ্ছে কি বললাম এটাকে? সেরিব্রাল পেডাঙ্কেল। এবার পশ্চাৎ মস্তিষ্ক যেটা রয়েছে, হাইন্ড ব্রেন বলা হয় এটাকে, ঠিক আছে? বা এটাকে রম্ভেনসেফালন বলা হয়। এই পশ্চাৎ মস্তিষ্কের 2টো পার্ট রয়েছে। কি কি 2টো পার্ট রয়েছে? একটা হচ্ছে মায়েনসেফালন, আর একটা হচ্ছে মেটেনসেফালন বলা হয়, ঠিক আছে? একটা হচ্ছে সেফালন কথাটা কিন্তু মস্তিষ্ককে রেফার করে, হ্যাঁ? মায়েনসেফালন, যেমন এই যে অগ্র মস্তিষ্ক কি বললাম? প্রোসেনসেফালন। সেফালন মিনস ব্রেন বা মস্তিষ্ককে রেফার করে, হ্যাঁ? মায়েনসেফালন। আর একটা হচ্ছে মেটেনসেফালন, হ্যাঁ? মায়েনসেফালন, আমি পুরোটা লিখছি না, জায়গা কম বলে। এবার এই যে মায়েনসেফালন যেটা রয়েছে, এই মায়েনসেফালনের আরেকটা নাম রয়েছে, বা বলতে পারি ওটার একটাই পার্ট রয়েছে। মায়েনসেফালনের একটাই পার্ট রয়েছে, একটাই অংশ রয়েছে, যেটাকে বলা হয়, কি বলা হয়? সুষুম্না শীর্ষক বলা হয়। সুষুম্না শীর্ষক বা বলা হয় মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে? বলা হয় মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে? মেডুলা অবলঙ্গাটা বা সুষুম্না শীর্ষক বলা হয়, ঠিক আছে? আর মেটেনসেফালন যেটা রয়েছে, এই মেটেনসেফালনের 2টো পার্ট রয়েছে। কি? একটা হচ্ছে পন্স বা যোজক বলা হয়, পন্স
বা যোজক বলা হয়। কেন যোজক বলা হয় দেখবো আমরা, কারণ এ কী করে মধ্য মস্তিষ্ককে সুষমা শীর্ষকের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, সেই জন্য তার নাম যোজকও বলা হয়। পোন্স কিন্তু অনেক কাজ করে, এই কাজগুলো আমরা কিন্তু দেখবো। হ্যাঁ, তারপরে কি রয়েছে, আর একটা হচ্ছে সেরিবেলাম বা বলা হয় এটাকে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কি বললাম, লঘু মস্তিষ্ক বা বলা হয় সেরিবেলাম। তাহলে গুরু মস্তিষ্কের ক্ষেত্রে অগ্র মস্তিষ্কের মধ্যে একটা পার্ট যেটা বলেছিলাম গুরু মস্তিষ্ক, যাকে কি বলা হচ্ছে সেরিব্রাম, মনে রাখবে ওটা সেরিব্রাম, আর এটা হচ্ছে কে সেরিবেলাম। ঠিক আছে, তো এই হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো রয়েছে। আমরা যদি একটুখানি এখানে দেখার চেষ্টা করি এই পার্টগুলোকে যে কোথায় কে রয়েছে ছবি থেকে, তাহলে একটুখানি ব্যাপারটা হয়তো আরও ক্লিয়ার হবে। কীরকম ব্যাপারটা, আমাদের মস্তিষ্কের মধ্যে চলে 4খানা ভেন্ট্রিকাল রয়েছে। ঠিক আছে, সেটাও সময় হলে সেটাকে বলবো। ঠিক আছে, সময় পেলে সেটাকে বলা হবে। 4খানা ভেন্ট্রিকাল রয়েছে, সেই 4খানা ভেন্ট্রিকালের মধ্যে যে 4খানা যে ভেন্ট্রিকাল রয়েছে এই যেভাবে, ঠিক আছে, 1 নম্বর ভেন্ট্রিকাল, 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর ভেন্ট্রিকাল, এটা হচ্ছে 4 নম্বর ভেন্ট্রিকাল। এর মধ্যে কিন্তু পুরো মস্তিষ্কের অংশটা রয়েছে আমাদের, এর মধ্যে কিন্তু পুরো মস্তিষ্কের অংশটা রয়েছে। এখান থেকে যদি বলি তাহলে এখান থেকে এই পুরো অংশটা যেটা রয়েছে, এতটা জায়গা জুড়ে যেটা রয়েছে আমাদের, সেটা পুরোটা হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। ঠিক আছে, যেটাকে বলছি আমরা প্রোসেনসেফালান। এই যে জায়গাটা, যেটা এইটুকু জায়গার মধ্যে, এখানে এইটুকু জায়গার মধ্যে রয়েছে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, মানে ঘিরে রেখেছে এটাকে। ছবিটাকে এইভাবে ভাবলে কিন্তু হবে না, এটাকে 3 ডাইমেনশনাল হিসাবে ভাবো, যে এই পুরো অংশটা টিউবের মতো রয়েছে, পাইপের মতো রয়েছে, সেই পাইপটাকে, এই পাইপের মতো রয়েছে, সেই পাইপটাকে ঘিরে কিন্তু রয়েছে মধ্য মস্তিষ্ক। মানে শুধু 2 পাশে নয়, কিন্তু সেটাকে ভাবতে হবে। ঠিক আছে, চারদিক থেকে ঘিরে রয়েছে এইটুকু জায়গা হচ্ছে মধ্য মস্তিষ্ক। আর এখান থেকে এই দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। ঠিক আছে, তো আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি, আমি যদি এইভাবে দাঁড়াই, তাহলে কি দাঁড়াবে, এই যে এখান থেকে যে পুরো অংশটা, সেটা দাঁড়ালো কি অগ্র মস্তিষ্কের অংশ। এই অগ্র মস্তিষ্কের অংশের মধ্যে বেশিরভাগটা কিন্তু গুরু মস্তিষ্কের অংশ। গুরু মস্তিষ্ক মানে টেলেনসেফালিনের, যেটাকে প্রান্তীয় মস্তিষ্ক বলা হয়, বেশিরভাগটা কিন্তু গুরু মস্তিষ্কের অংশের মধ্যে পড়বে। ঠিক আছে, যেটাকে সেরিব্রাম বলছি আমরা। আর ঠিক এই গুরু মস্তিষ্কের নিচের দিকে রয়েছে কে ডায়েনসেফালিনটা। টেলেনসেফালিনটা প্রান্তীয় মস্তিষ্ক, সেটা এই চারদিকে রয়েছে, চারদিকে ঘিরে রেখেছে। ঠিক আছে, তো এই গুরু মস্তিষ্কের মধ্যে যদি দেখি আমরা, তাহলে দেখবো এর মধ্যে অনেক খাঁজ এবং ভাঁজ রয়েছে। গুরু মস্তিষ্কের মধ্যে অনেক খাঁজ এবং ভাঁজ রয়েছে। ভাঁজ কোনটা, এই যে এ উপরে যেটা গেল সেটা হচ্ছে ভাঁজ, আর খাঁজ কোনটা, যেটা নিচের দিকে নামছে সেটা হচ্ছে খাঁজ। ভাঁজ এবং খাঁজ, এই যে ভাঁজগুলো যেটা রয়েছে, সেই ভাঁজগুলোকে কি বলা হয়, জাইরাস। পরীক্ষাতে আসে, গুরু মস্তিষ্কের ভাঁজগুলোকে কি বলে, জাইরাস বলে, জাইরাস। ঠিক আছে, লেখাটা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, ছোট লাগছে দেখতে, আমি বলছি জাইরাস বলা হয় এটাকে। ঠিক আছে, আর এই যে খাঁজগুলো যেগুলো রয়েছে, ভাঁজ হলো জাইরাস, আর যে খাঁজগুলো রয়েছে সেই খাঁজগুলোকে বলা হয় সালকাস। কি বলা হয়, সালকাস। শাল কাঠ নয় কিন্তু, হ্যাঁ, শালকাস মনে রাখবে। শাল কাঠ এই জন্য বললাম যাতে মনে থাকে, না শাল কাঠ নয়, শালকাস। ঠিক আছে, শালকাস। এটা এইরকম খাঁজগুলো অনেক সময় কি হয়, এই যে এইরকম যে খাঁজগুলো, যেটাকে শালকাস বলছি আমরা, অনেক সময় মস্তিষ্কের মধ্যে অনেক গভীর পর্যন্ত ঢুকে পড়ে। এই গভীর খাঁজগুলোকে বলবো আমরা তখন ফিসার। কি বলবো এটাকে, ফিসার বলবো। কি বলবো এটাকে, ফিসার বলবো। গভীর খাঁজটাকে ফিসার বলবো। এই গভীর খাঁজটায় না আমাদের যে গুরু মস্তিষ্ক আছে, মানে সেরিব্রাম রয়েছে, সেই সেরিব্রামকে 4খানা ভাগে ভাগ করেছে, 4টা খণ্ডে ভাগ করেছে। অ্যাকচুয়ালি যদি পুরো গুরু মস্তিষ্ক যদি দেখা যায়, তাহলে দেখবো গুরু মস্তিষ্কের 2টো হেমিস্ফিয়ার বা লোব রয়েছে। যেমন ধরো আমি দাঁড়িয়ে আছি এখানে, তো আমার যেটা রয়েছে পুরোটা গুরু মস্তিষ্ক। তো কেউ যদি মাঝ বরাবর স্মৃতি করে না, মনে করে মাঝ বরাবর স্মৃতি করেছে, তো ঠিক সেইভাবে গুরু মস্তিষ্ক যেটা রয়েছে না, সেটা 2টো ভাগে রয়েছে কিন্তু। ঠিক আছে, বোঝা যাবে, মানে মাথার খুলটা যদি তুলে দেওয়া যায়, তাহলে এইভাবে কিন্তু পুরো খাঁজটা কিন্তু বোঝা যাবে। তাহলে এই দিকের একটা হেমিস্ফিয়ার হয়ে গেল, আর এইদিকে একটা হেমিস্ফিয়ার হয়ে গেল। ঠিক আছে, রাইট হেমিস্ফিয়ার, একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার, বোঝা গেল। এবার এই 2টো হেমিস্ফিয়ারের মধ্যে প্রত্যেকটা হেমিস্ফিয়ার ফিসার দ্বারা
গভীর যে খাতগুলো রয়েছে সেই ফিসার দ্বারা চারখানা লোব পাবো আমরা, চারখানা খণ্ড পাবো আমরা। তাহলে এদিকেও চারখানা খণ্ড আর এদিকেও চারখানা খণ্ড পাবো আমরা, ঠিক আছে। এই দুটো হেমিস্ফিয়ারকে মানে গুরু মস্তিষ্কের এই দুটো হেমিস্ফিয়ারকে, দুটো গলার্ধকে একটা স্নায়ু যোজক দ্বারা যুক্ত করে রেখেছে ভেতরে ভেতরে, ঠিক আছে, ব্রিজের মতো। বোঝা গেল? ব্রিজের মতো মানে এদিক দিয়ে ঠিক এখানে যাওয়া যাবে, ব্যাপারটা এরকম ব্রিজের মতো। সেই কানেকশানটাকে বলা হয় কর্পাস ক্যালোজাম। কি বলা হয়? কর্পাস ক্যালোজাম। কি বলা হয় ওটাকে? বলা হয় কর্পাস কর্পাস ক্যালোজাম বলা হয়। পরীক্ষাতে আসে গুরু মস্তিষ্কের গলার্ধ দুটো যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তার নামটা কি? তাকে বলা হয় কর্পাস ক্যালোজাম। কালো জাম না কিন্তু, কালো জাম তোমরা খেয়েছো, কালো জাম না, ক্যালোজাম। মনে থাকবে, কালো জাম বলেছি, ক্যালোজাম। হ্যাঁ, তাহলে কর্পাস ক্যালোজাম গুরু মস্তিষ্কের গলার্ধ দুটো যার দ্বারা সংযুক্ত থাকে। এবার এই যে বললাম যে দুটো হেমিস্ফিয়ার, তো এই হেমিস্ফিয়ার ফিসার দ্বারা, ফিসার কোনগুলো? যেগুলো গভীর খাঁজ তাকে ফিসার বলছি। সেই গভীর খাঁজের জন্য আমাদের কি হয়, এই যে এই দিকের হেমিস্ফিয়ার বলো বা এই দিকের হেমিস্ফিয়ার বলো, চারখানা খণ্ডে, চারখানা লোবে বিভক্ত হয়েছে। সেই খণ্ডগুলোর নাম কি রয়েছে? সেগুলোর নাম হচ্ছে, যদি সামনের দিক থেকে যদি বলি, এটাকে বলা হয় কি? ফ্রন্টাল লোব। ফ্রন্টাল, এটা ফ্রন্টাল, ফ্রন্টে রয়েছে ফ্রন্টাল। এটা যেটা সেটা হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল, হ্যাঁ। আর এই পাশে যেটা থাকলো কানের আশেপাশে যেটা, সেটা বলা হয় টেম্পোরাল। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, আর এটা টেম্পোরাল। ঠিক সেভাবে এই গলার্ধের ক্ষেত্রেও একই নামগুলো হবে। এটাও তাহলে কি? ফ্রন্টাল, এখানে কি পাবো আমি? প্যারাইটাল, পেছনে অক্সিপিটাল, এটা কি? টেম্পোরাল। বোঝা গেল কথাটা? তো আমাদের যে গুরু মস্তিষ্ক যেটা রয়েছে, সেই গুরু মস্তিষ্কের কাজগুলো কি রয়েছে? মেইন কাজগুলো কি রয়েছে গুরু মস্তিষ্কের? যে এই গুরু মস্তিষ্ক দ্বারা কিন্তু আমরা বিভিন্ন চিন্তা ভাবনাগুলো করতে পারি, ঠিক আছে। চিন্তা ভাবনা করা, দর্শনে সাহায্য করা, দর্শন মানে দেখতে সাহায্য করে গুরু মস্তিষ্ক, কথা বলতে সাহায্য করে গুরু মস্তিষ্ক, ঠিক আছে। বিভিন্ন রকমের আচার ব্যবহারের জন্য দায়ী রয়েছে। বিভিন্ন রকমের এখানে রয়েছে গ্রাহক কেন্দ্র রয়েছে, ঠিক আছে, যেগুলো উদ্দীপনা গ্রহণ করতেও সাহায্য করে, ঠিক আছে। এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য স্থাপনে সাহায্য করছে কি? আমাদের এই গুরু মস্তিষ্ক অংশটা, ঠিক আছে। তো আজকে আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, এর নেক্সট ক্লাসটা যখন হবে তখন এখান থেকে আমি শুরু করব। গুরু মস্তিষ্ক পর্যন্ত আমাদের করা থাকলো, বিভিন্ন ভাগগুলো আমরা দেখলাম। তোমরা ভালো করে শুনবে, ভালো করে দেখবে। আর যদি কোনো রকমের কোনো প্রবলেম যদি হয়ে থাকে, কোথাও বুঝতে, কোথাও জানতে বা কোথাও বুঝতে যদি অসুবিধা যদি হয়ে থাকে, আমার ফোন নাম্বার দেওয়া থাকলো। হ্যাঁ, 9593957461, 9593 আবার 957461, ঠিক আছে। আর একটা নাম্বার দিয়ে রাখছি, 7001528170, দুটো নাম্বার দেওয়া থাকলো। যদি কোনো রকমের প্রবলেম যদি হয় লাইফ সায়েন্সের, শুধু এই চ্যাপ্টার নয়, যে কোনো চ্যাপ্টারের জন্য যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে জানাতে পারো তোমরা। আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার, ঠিক আছে। কোনো রকমের যদি কোশ্চেন যদি থেকে থাকে আমাকে বলবে, চেষ্টা করব আমি তোমাদেরকে সেই প্রবলেম সলভ করার জন্য, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস আমরা মিট করছি কবে? নেক্সট যখন হবে তখন করব, এবং এখান থেকে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে। এবং সেদিন একটুখানি ফাস্ট করতে হবে, কারণ সেই দিনই আমাকে মানে পুরো চোখ পর্যন্ত পড়াতে হবে, ঠিক আছে। তো সেই জন্য সেদিন একটু ফাস্ট একটু বলবো, একটু মন দিয়ে তোমরা শুনবে। বা এটা তো যখন তোমরা ভিডিও যখন পেয়ে যাবে তখন তোমরা এটাকে বারবার নিজে থেকেও শুনতে পাবে, ঠিক আছে। তাহলে আজকে এখানে শেষ করলাম। নেক্সট দিন আবার আমরা দেখা হচ্ছে, ওকে।